সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিসিএস রিটেন ইংলিশের একটা ক্লাসে। আজকে আমরা বিসিএস রিটেন পরীক্ষার যে 200 মার্কসের ইংরেজি পরীক্ষা হয়, এই 200 মার্কসের ইংরেজি পরীক্ষার এই একটা খুব গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা সকলে জানি বিসিএস যে রিটেন পরীক্ষার টোটাল মার্কস হচ্ছে 200। 200 এর মধ্যে দুইটি পার্ট এখানে, অর্থাৎ ফার্স্ট পেপার বলি বা প্রথম পত্র বলি 100 নাম্বার, আর সেকেন্ড পার্ট এখানেও 100 নাম্বার। বাংলার ক্ষেত্রে যারা জেনারেল ক্যাডার তারা 200 নাম্বারের পরীক্ষা দেয়, কিন্তু যারা টেকনিক্যাল ক্যাডারের পরীক্ষা দেয় তারা কিন্তু বাংলা প্রথম পত্র পরীক্ষা দেয়, কিন্তু দ্বিতীয় পত্র না দিয়ে তারা নিজের সাবজেক্টের 100 নাম্বারের পরীক্ষা দিতে হয়। কিন্তু ইংরেজি 200 নাম্বার সবার জন্য কম্পালসরি। এই জন্য এখানে প্রথম পত্র দ্বিতীয় পত্র না চিন্তা করে আমরা ইংরেজি 200 মার্কস চিন্তা করতে পারি। প্রথম 100 নাম্বারে এখানে আমাদের জন্য একটা কম্প্রিহেনশন বা একটা প্যাসেজ আসে। প্যাসেজ থেকে মূলত 100 নাম্বারের পরীক্ষা হয়, এবং এই প্যাসেজের মধ্যে প্রথমে একটা কম্প্রিহেনশন, এবং এই কম্প্রিহেনশন থেকে 30 মার্কসের কম্প্রিহেনসিভ কোশ্চেন আসে, আর 30 মার্কসের প্যাসেজ থেকে গ্রামার বেসড কোশ্চেন আসে, এবং 20 মার্কসের একটি লেটার লিখতে হয় প্যাসেজ বেসড, এবং আর ওই প্যাসেজটাকে সামারি করার জন্য 20 মার্কস, টোটাল 100 নাম্বার। আর দ্বিতীয় 100 নাম্বারের ক্ষেত্রে এখানে ট্রান্সলেশন থাকবে। ট্রান্সলেশনের ক্ষেত্রে 25-25 50, অর্থাৎ একটা ট্রান্সলেশন 50, রিট্রান্সলেশন 25, ট্রান্সলেশন 25 করে 50, এবং আরেকটা ইংরেজিতে এসে লিখতে হয়, এবং এই এসের মার্কস হচ্ছে 50। আমি ধাপে ধাপে কয়েক পর্বে টোটাল 200 মার্কসের ইংরেজি নিয়ে কথা বলবো বিসিএস এর। আজকে আমাদের যে আলোচনার বিষয় তা হচ্ছে এই 200 মার্কসের এই যে প্যাসেজ আছে, প্যাসেজের এই যে প্রথম 30 নম্বরের এই যে গ্রামাটিক্যাল কম্প্রিহেনসিভ কোশ্চেন আসে, এই কোশ্চেনগুলো কিভাবে সলভ করব তা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। এখানে 30 মার্কসের যে আসে, তাহলে একটা প্যাসেজ থাকে, জাস্ট ফর एग्जांपल এটা প্যাসেজ এটা একটা কম্প্রিহেনশন, এটা প্যাসেজ থেকেই মূলত প্রথম 100 নম্বরের পরীক্ষা হবে। এখানে 1 নাম্বার প্রশ্ন থাকবে। এখানে 10টি ছোট প্রশ্ন দেয়া হয়, 10টি প্রশ্ন, একটি প্রশ্নের মান 3, এখানে 30 মার্কস। এবং এই 1 নাম্বারের যে কোশ্চেনগুলো, এগুলো হচ্ছে কমিউনিকেটিভ আর কম্প্রিহেনসিভ কোশ্চেন। এই কোশ্চেনগুলো কিভাবে সলভ করব তা নিয়ে আজকে আমাদের আলোচনা। আজকে আমি ধারাবাহিকভাবে এই প্যাসেজের 1 নাম্বার প্রশ্ন সমাধানের কৌশলগুলো আজকে আমি আলোচনা করব আপনাদের সামনে ইনশাআল্লাহ। আসুন আমরা প্রথমে দেখে নিই প্যাসেজের আওতায় যে 10টি প্রশ্ন আসে, এই 10টি প্রশ্ন প্যাসেজ থেকে প্রশ্নগুলো করা হয়। এই ধরনের প্রশ্ন আমরা এসএসসি এবং ইন্টারমিডিয়েট লেভেলে 1 নাম্বারের অ্যানসার হিসেবে, অর্থাৎ 1 নাম্বারের জন্য 1 বাক্যে 1 সেন্টেন্সে বা 2 সেন্টেন্সে 1 নাম্বারের প্রশ্ন অ্যানসার করে আসছি। এই অর্থে ব্যাপারটা আমাদের কাছে একেবারে নতুন কিছু নয়। তবে বিসিএস পরীক্ষায় এখানে 30 মার্কসের জন্য 10টি প্রশ্ন, একটি প্রশ্নের মান 3, এই 3 নাম্বারের জন্য একটি প্রশ্ন অ্যানসার কিভাবে করব, এবং এই ব্যাপারটা এমন একটা বিষয় যে কম্প্রিহেনশন গিভেন প্যাসেজ থেকে আপনাকে অ্যানসারগুলো করতে হয়। আগে থেকে প্রস্তুতি নিয়ে মুখস্থ বিদ্যার উপর ভর করে অ্যানসার করার কোনো সুযোগ এখানে নেই। এখানে শুদ্ধ ইংরেজি লিখন দক্ষতা দরকার। তবু শুদ্ধ ইংরেজি লিখন দক্ষতা থাকা সত্ত্বেও, রাইটিং স্কিল থাকা সত্ত্বেও অনেকেই এই 10টি প্রশ্নের ধরন এবং প্রশ্নের আস্কিং ফ্যাক্ট না জানবার কারণে দক্ষ ইংরেজি লেখক হওয়া সত্ত্বেও এই জায়গাটাতে নাম্বার বঞ্চিত হয়। আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে এই 10টি প্রশ্ন কিভাবে অ্যানসার করব তার সুস্পষ্ট বক্তব্য। আমি এখানে এই জায়গায় যে জিনিসগুলো লিখেছি তা হচ্ছে এই যে প্যাসেজের আওতায় যে 10টি প্রশ্ন আমাদেরকে দেয়া হয়, এই 10টি প্রশ্ন
এই এখানে যে 8 ধরনের নাম লিখেছি, এই 8 ধরনের হতে পারে। অর্থাৎ প্যাসেজের যে 1 নম্বরের আওতায় 30 মার্কসের জন্য কমিউনিকেটিভ বা কম্প্রিহেনসিভ যে 10টি প্রশ্ন অ্যানসার করতে হয়, ওই 10টি প্রশ্ন এই 8 ক্যাটাগরির হতে পারে। আমি বলছি না 8 ক্যাটাগরির সব ক্যাটাগরির প্রশ্ন থাকবে, হতে পারে একটা প্রশ্ন ফ্যাকচুয়াল, বাকি প্রশ্নগুলো ইনফারেন্স, হতে পারে একটা প্রশ্ন টোন কোশ্চেন, দুইটি প্রশ্ন ফ্যাকচুয়াল কোশ্চেন, আরেকটি প্রশ্ন মেইন আইডিয়া কোশ্চেন, এভাবে 10টা প্রশ্ন। অর্থাৎ এই 10 ধরনের হতে পারে ওই কম্প্রিহেনসিভ কোশ্চেন গুলো। আমি আজকের বক্তব্যে যে ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করব সেটা হচ্ছে এখানে 8 ধরনের টাইপস অফ কোশ্চেন আমি আপনাকে দেখাবো, এবং প্রতিটা টাইপ বা ধরনের জন্য আমি আপনাকে দেখাবো প্রশ্নটা আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন, প্রশ্ন আইডেন্টিফিকেশনের পর কিভাবে কোন টাইপের প্রশ্ন কিভাবে সমাধান করবেন, এবং সমাধান করতে গিয়ে আপনার কি কি ভুল হতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে আজকে সুস্পষ্ট একটা ধারণা আমি দিচ্ছি। প্রথমে আমি এখানে জিনিসগুলো যেহেতু লিখে আছে এবং এই ক্লাসটা যেহেতু ভিডিও ক্লাস, আপনারা যারা নামগুলো আপনাদের যাদের দরকার আপনারা ভিডিও টেনে নামগুলো দেখতে পারেন, অথবা আমি প্রতিটা 8টা প্রশ্ন বলবার সময় নামগুলো রিপিট আসবে। 1 নম্বরে আমি লিখেছি মেইন আইডিয়া কোশ্চেন। 35th বিসিএস থেকে 40 বিসিএস পর্যন্ত প্রতিটা বিসিএস রিটেন পরীক্ষার প্রশ্নেই প্যাসেজের আওতায় মেইন আইডিয়া কোশ্চেন ছিল। প্রথমে আমরা জানবো মেইন আইডিয়া কোশ্চেন জিনিসটা কি। মেইন আইডিয়া এই কথাটার ভেতরেই তার পরিচয়টা আছে। মেইন আইডিয়া অর্থাৎ উপরে যে প্যাসেজটা দেয়া থাকে, প্যাসেজের জন্য কোনো শিরোনাম দেয়া থাকে না। যদি প্যাসেজের জন্য একটা যথাযথ শিরোনাম লিখতে বলে তাহলে বুঝবেন এই কোশ্চেনটা মেইন আইডিয়া কোশ্চেন। এই মেইন আইডিয়া কোশ্চেনকে আইডেন্টিফিকেশনের জন্য কয়েকটা শব্দ আপনারা খেয়াল রাখবেন। মেইন আইডিয়া কোশ্চেন আইডেন্টিফিকেশনের জন্য শব্দগুলো হচ্ছে এই যেমন আইডিয়া শব্দটা আপনারা মনে রাখতে পারেন, এখানে থাকতে পারে সাবজেক্ট কথাটা থাকতে পারে, এখানে টপিকস কথাটা থাকতে পারে, এখানে টাইটেল কথাটি থাকতে পারে, এই ধরনের শব্দ। অর্থাৎ যদি দেখেন কোন প্যাসেজের কোনো প্রশ্নের মধ্যে আইডিয়া, সাবজেক্ট, টপিক, টাইটেল এই শব্দগুলো দিয়ে কোনো কোশ্চেন করা হয়, তাহলে আমরা বুঝে নিব কোশ্চেনটা মেইন আইডিয়া কোশ্চেন। রাইট an appropriate title for the above passage. What is the main topic, main subject, main idea of the passage is? Write the subject matter of the given passage. Whatever, যেভাবেই থাকুক, যদি কোশ্চেনের মধ্যে আইডিয়া, সাবজেক্ট, টপিক, টাইটেল এখান থেকে কোনো শব্দ থাকে, then we confirm the question is a main idea question. Identification গেল। নাও এখন আমি আপনাকে বলবো কিভাবে মেইন আইডিয়া কোশ্চেনকে সমাধান করব। প্রথমে জেনে রাখুন আপনাকে একটা শিরোনাম লিখতে বলা হয়েছে। শিরোনাম লিখবার সময় এমন একটি কথা শিরোনাম হিসাবে আসবে যে কথাটি সম্পূর্ণ প্যাসেজকে রিপ্রেজেন্ট করবে। এই জন্যই প্যাসেজ রিডিং পড়ে প্যাসেজের শুরু থেকে শেষ পর্যন্ত পড়বার পর প্যাসেজের মাঝখান থেকে কোনো একটা তথ্য নিয়ে শিরোনাম বানাতে যাওয়াটা একটা ভুল। কারণ কি? কারণ যদি প্যাসেজের মাঝখান থেকে আপনার পছন্দসই কোনো 2-3টা শব্দ বা একটা ফ্রেজ, একটা সেন্টেন্স নিয়ে শিরোনাম বানান, এমনও হতে পারে সম্পূর্ণ প্যাসেজকে রিপ্রেজেন্ট করে না এমন কোনো তথ্য এসে যাবে, অথবা এমন কোনো তথ্য এসে যেতে পারে যে তথ্যটি আংশিক বা পার্শিয়াল কোনো অংশকে রিপ্রেজেন্ট করে। অথচ শিরোনাম হতে হবে এমন একটি কথা যে কথাটি আপনার সম্পূর্ণ প্যাসেজকে রিপ্রেজেন্ট করবে। সুতরাং মেইন আইডিয়া বা শিরোনাম লিখবার সময়ে প্যাসেজের কোনো জায়গা থেকে কোনো শব্দ বা সেন্টেন্স বা ফ্রেজকে হুবহু তুলে আনবো না। মেইন আইডিয়ার অ্যান্সার করবার জন্য
যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সম্পূর্ণ প্যাসেজটা একবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়বার পর নিজেকে নিজে মনে মনে কোশ্চেন করব, whom or what about the passage is, whom or what about the passage is। এই কোশ্চেন করবার পর একজন ম্যাচিউরড বিসিএস প্রার্থী হিসেবে যে কোনো একটা বিষয়ের উপরে এই 2-2.5 পৃষ্ঠা 2,500-3,000 শব্দের একটা আর্টিকেল পড়বার পর আপনার মাথায় এইটুকু আসবে, এই প্যাসেজে কি বিষয়ে আলোচনা হয়েছে, এই আপনার মাথায় যা আসবে ওই জায়গাটাই অ্যানসার হবে। অ্যানসার প্যাসেজের কোনো শুরু সেন্টেন্স নয়, রিমেম্বার। এবার আসুন, একটি মেইন আইডিয়া বা শিরোনাম লিখবার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে একটা শিরোনাম সাধারণত একটা শিরোনাম সেন্টেন্স না হয়ে ফ্রেজ হওয়া চাই, অর্থাৎ শিরোনাম আমরা লিখব ফ্রেজ বানিয়ে, নট আ সেন্টেন্স। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে শিরোনাম লিখবার সময় মনে করেন আপনাকে কোশ্চেন দিল, রাইট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য অ্যাবাভ প্যাসেজ। অবশ্যই অ্যানসারটা করার সময় আমরা অ্যানসার করব দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য অ্যাবাভ প্যাসেজ ইজ, এরপর যে শিরোনামটা আমরা লিখব অবশ্যই উইদিন ইনভার্টেড কমা, এই ব্যাপার মাথায় রাখবো। এবং শিরোনাম বা হেডলাইন বা টাইটেল হিসেবে যে ফ্রেজটাকে আমরা ব্যবহার করব তার প্রতিটা শব্দ, প্রিপোজিশন, আর্টিকেল গুলো ছাড়া প্রতিটি শব্দকে প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার লিখলে ভালো হয়। এটা কম্পালসরি বিষয় না, তবে শিরোনাম হিসেবে প্রতিটা শব্দ ক্যাপিটাল লেটার লেখা, এটা শিরোনাম আপনি লিখবেন, পত্র-পত্রিকাটি দেখবেন। তাহলে পরে আমরা মেইন আইডিয়া কোশ্চেন নিয়ে যে আইডিয়া যা ইনফরমেশন দিলাম, এই হচ্ছে মেইন আইডিয়া কোশ্চেন। আমি সাম আপ করার কোনো দরকার মনে করছি না, আমি জাস্ট কথাগুলো বলে যাচ্ছি। যাদের কথা দ্বিতীয়বার শুনবার দরকার হয় ভিডিও টেনে আপনারা দেখে নেবেন। নাও লেটস কাম টু পয়েন্ট 2, দ্বিতীয় নাম্বার প্রশ্ন। দ্বিতীয় নাম্বার হলো ফ্যাকচুয়াল কোশ্চেন। ফ্যাকচুয়াল, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্যাকচুয়াল কথাটা আসছে ফ্যাক্ট, ফ্যাক্ট থেকে। এই ফ্যাক্ট শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে তথ্য, তথ্য, তথ্যভিত্তিক প্রশ্ন। অর্থাৎ প্যাসেজ বলতে কম্প্রিহেনশনের মধ্যে যে সকল ইনফরমেশন আপনাকে দেয়া হবে, প্যাসেজে প্রোভাইডেড, প্যাসেজে দেয়া হয়েছে এমন স্পেসিফিক তথ্য থেকেই প্রশ্ন করা হলে তাকে আমরা ফ্যাকচুয়াল কোশ্চেন বলি। এটা হচ্ছে সাদা কথায়, সাদা বাংলায় তার সংজ্ঞা বা পরিচয়। এখন কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন এই কোশ্চেনটাই ফ্যাকচুয়াল কোশ্চেন? ফ্যাকচুয়াল কোশ্চেন আইডেন্টিফিকেশনের জন্য আমরা দুইটি বিষয় মাথায় রাখবো। একটা হচ্ছে যদি কোনো কোশ্চেন অ্যাকর্ডিং টু এই ফ্রেজটা দিয়ে হয়, অথবা কোনো একটি WH ওয়ার্ড এভাবে হয়, অথবা কোনো একটা অর্থাৎ শূন্যস্থান দিয়ে ড্যাশ, ইজ, ড্যাশ এভাবে বর্ণনা থাকে। তাহলে আমি এখানে 3টা পয়েন্ট বলেছি। ফ্যাকচুয়াল কোশ্চেন আইডেন্টিফিকেশনের জন্য 3টি পদ্ধতি। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু থাকবে, আর একটা হচ্ছে কোনো একটা WH ওয়ার্ড দিয়ে থাকবে, আর একটা হচ্ছে শূন্যস্থান দিয়ে বি বা দিয়ে কোশ্চেন হতে পারে। তাহলে ফ্যাকচুয়াল কোশ্চেন কিভাবে চিনব আমরা পেয়ে গেলাম। তাহলে ফ্যাকচুয়াল কোশ্চেন হচ্ছে তথ্যভিত্তিক প্রশ্ন। ফ্যাকচুয়াল কোশ্চেন আইডেন্টিফিকেশনের জন্য এই ফ্রেজগুলো মাথায় রাখবো। যখন আপনি দেখলেন অ্যাকর্ডিং টু প্যাসেজ ড্যাশ ইজ ড্যাশ, হোয়াট ইজ দ্য ড্যাশ অফ ড্যাশ, এভাবে প্রশ্ন থাকতে পারে, অথবা ড্যাশ ইজ এ। এখন এভাবে যখন কোশ্চেনটা আপনি দেখবেন তখন আপনি কনফার্ম দ্য কোশ্চেন ইজ আ ফ্যাকচুয়াল কোশ্চেন। নাও হাউ টু সলভ ইট, কিভাবে আপনি ফ্যাকচুয়াল কোশ্চেনকে সলভ করবেন? ফ্যাকচুয়াল কোশ্চেন সলভ করার ক্ষেত্রে আপনার কাছে যে কোশ্চেনটা, প্যাসেজের যে কোশ্চেনটাকে আপনি ফ্যাকচুয়াল হিসেবে আইডেন্টিফাই করেছেন, কোশ্চেনটা আপনার কাছে ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা থেকে, এই পুরো কোশ্চেন থেকে আপনি কিওয়ার্ডটা সিলেক্ট করেন। জাস্ট ফর এক্সাম্পল, মনে করেন আপনাকে একটা প্যাসেজ দিল, প্যাসেজটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে। এখন মনে করেন একটা কোশ্চেন এরকম বলা হলো, হোয়াট ইজ দ্য মেইন কালপ্রিট ফর
গ্লোবাল ওয়ার্মিং। প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেইন কালপ্রিট ফর গ্লোবাল ওয়ার্মিং? এখন আপনার প্যাসেজের মধ্যে ডিসকাসড অবশ্যই আলোচনা করা হয়েছে অবশ্যই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কে রেসপন্সিবল না, অনেক ইনফরমেশন দেওয়া হয়েছে। The average temperature of the atmosphere is increasing day by day. People are cruelly destroying our tropical rainforests. Just because of the rapid growth of industrialization and urbanization, the number of vehicles are increasing on the street. Industries are emitting vast amount of carbon dioxide. The main culprit for this global warming is carbon dioxide. এভাবে অনেক ইনফরমেশন আপনার গ্লোবাল ওয়ার্মিং প্যাসেজের মধ্যে থাকবে। এখন এই কোশ্চেনটাকে আপনি হোয়াট শব্দ দিয়ে মার্ক করলেন, এই কোশ্চেনটা একটা ফ্যাকচুয়াল কোশ্চেন। এই কোশ্চেনের মধ্য থেকে আমরা একটা কিওয়ার্ড সিলেক্ট করব। তাহলে হোয়াট ইজ দ্য মেইন কালপ্রিট ফর দিস গ্লোবাল ওয়ার্মিং, এই জায়গা থেকে আমরা কালপ্রিট শব্দটা নিলাম কোশ্চেন থেকে। এই কোশ্চেন থেকে কালপ্রিট শব্দটা নিয়ে প্যাসেজে যাব। প্যাসেজের যেই জায়গায় কালপ্রিট শব্দটা আমরা পাবো ওই জায়গায় ওই শব্দটাকে আন্ডারলাইন করে ওখান থেকেই আপনার অ্যানসারটা বের করতে হবে। অন্যভাবে মুখস্থ কোনো ইনফরমেশন দিয়ে দিলে পরে বা অনুমান ভিত্তিক কোনো কথা এই কোশ্চেনের অ্যানসার হিসেবে যদি আপনি প্রোভাইড করেন, দেন ইওর অ্যানসার মাস্ট বি রং। মনে রাখবেন এখানে প্যাসেজের ওই জায়গা থেকে ইনফরমেশনটা, কারণ ফ্যাকচুয়াল কোশ্চেন মানে প্যাসেজে প্রোভাইডেড ইনফরমেশনই আপনার কোশ্চেনের অ্যানসার হতে হবে। তাহলে কালপ্রিট শব্দটা নিয়ে প্যাসেজে যাব, যেখানে এই শব্দটা পেয়েছি ওই জায়গায় আন্ডারলাইন করে ওখান থেকে আমরা অ্যানসার বের করব। আচ্ছা, এখন এই কালপ্রিট শব্দটা নিয়ে প্যাসেজে যখন আমরা এই শব্দটা খুঁজে বের করতে যাচ্ছি বা খুঁজে নিতে যাচ্ছি, খুঁজবার সময়ে দুইটা সমস্যা হতে পারে। প্রবলেম 1 হলো এই কালপ্রিট শব্দটা প্যাসেজে পাওয়া যাচ্ছে না। এই পাওয়া যাচ্ছে না এই ধরনের ডিফিকাল্টি বা সমস্যা ফেস করবেন বলে আগে থেকেই আপনার মাথায় রাখবেন কোশ্চেন থেকে যে কিওয়ার্ডটা আমরা নিচ্ছি এই কিওয়ার্ডের কোনো সিনোনিম প্যাসেজে ব্যবহার করা হয়েছে কিনা এই ব্যাপারে এই বিষয়ে আপনি সচেতন থাকবেন। প্রবলেম 1 এন্ড সলভড। প্রবলেম 2 হলো এই কালপ্রিট বা এই কিওয়ার্ড যেটা নিয়ে প্যাসেজে গেলাম, প্যাসেজের মধ্যে দেখা গেল কালপ্রিট শব্দটা একাধিক জায়গায় পাওয়া যাচ্ছে। যদি এগেইন এন্ড এগেইন এই শব্দটা পাওয়া যায় দেন হোয়াট টু ডু? তখন এই কালপ্রিট বা এই আপনার কিওয়ার্ডটাকে দুইটা কাজ করবেন। একটা হচ্ছে ওই একাধিক জায়গায় পাওয়া গেলে একাধিক জায়গা পড়ে দেখে অ্যানসার বের করা। আর একটা সহজ উপায় আছে, কোশ্চেন থেকে কালপ্রিট শব্দটাকে যে কিওয়ার্ড হিসেবে নিলাম কোশ্চেন থেকে কিওয়ার্ডের পরিধিকে বড় করব। যেমন কালপ্রিট শব্দটা না নিয়ে আমরা তখন মেইন কালপ্রিট এভাবে দুইটা শব্দ একসাথে নিব। যখন মেইন কালপ্রিট একটা ফ্রেজ আকারে বড় করে যখন একসাথে নিয়ে প্যাসেজের সাথে ম্যাচ করতে যাব তখন দেখা যাচ্ছে মেইন কালপ্রিট একাধিক জায়গায় নেই। এইটা হচ্ছে দ্বিতীয় প্রবলেমের সলিউশন। তাহলে আমাদের ফ্যাকচুয়াল কোশ্চেনের অ্যানসার হবে কোশ্চেন থেকে কিওয়ার্ড নিয়ে প্যাসেজে যাব, যেখানে এই শব্দটা পাবো আন্ডারলাইন করে ওই জায়গা থেকে অ্যানসার বের করব। কোনো কারণে শব্দ পাওয়া না গেলে সিনোনিম ব্যবহার করা হয়েছে কিনা তা দেখব। আর যদি একাধিক জায়গায় পাওয়া যায় তাহলে কিওয়ার্ড নেওয়ার পরিধিটা বাড়িয়ে নিতে হবে অথবা একাধিক জায়গায় পড়ে অ্যানসার করতে হবে। এই হচ্ছে দ্বিতীয় নাম্বার বা ফ্যাকচুয়াল কোশ্চেন অ্যানসার করার কৌশল। তাহলে দ্বিতীয় নাম্বার গেল। নাও লেটস কাম টু দা থার্ড পয়েন্ট, 3 নাম্বার। তৃতীয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইনফারেন্স কোশ্চেন নাম্বার 3। ইনফারেন্স, এই যে ইনফারেন্স কোশ্চেনের ক্ষেত্রে আমি আলোচনা শুরু করবার আগেই একটা ব্যাপারে আপনাকে সাবধান করি। 99% এরও বেশি ক্যান্ডিডেট ইনফারেন্স কোশ্চেন কি তা না জানবার কারণে দক্ষ একজন ইংরেজি জানা মানুষ হওয়া সত্ত্বেও কনফিডেন্টলি ভুল অ্যানসার করে আসতে পারে। ইনফারেন্স কোশ্চেন শব্দ ইনফার কথাটার অর্থ দেখেন, ইনফারেন্স কথাটা আসছে ইনফার থেকে। ইনফার শব্দের অর্থ হচ্ছে টু জাজ।
বিচার করা, এখানে আপনি বিচারক, এখানে আপনি সিদ্ধান্তদাতা, এখানে আপনি হচ্ছেন সিদ্ধান্তদাতা, বিচারক। বিচারক কিভাবে, বিচার কিভাবে করব ব্যাপারটা এরকম। সমাধান করার কৌশল নিয়ে কথা আসবার আগে আমি একটা ইনফারেন্স কোশ্চেন হচ্ছে আক্ষরিক অর্থ দেখলাম। কিভাবে আইডেন্টিফাই করবেন প্যাসেজের এই কোশ্চেনটা ইনফারেন্স কোশ্চেন, আগে তা নিয়ে আলোচনা হয়ে যাক। প্রথম কথা হলো, আপনার যদি কোশ্চেনের মধ্যে যদি থাকে ইনফার, যদি কোশ্চেনের মধ্যে থাকে সাজেস্ট, যদি কোশ্চেনের মধ্যে থাকে ইমপ্লাই, ইনফার, সাজেস্ট, ইমপ্লাই, এখান থেকে কোন শব্দ থাকলে আমরা বুঝে নিব এই কোশ্চেনটা ইনফারেন্স কোশ্চেন। It is inferred from the passage that the passage infers that the author suggests that. What does the passage suggest? What is implied by the passage? যে কোনো একটা কথা, কোন লম্বা প্রশ্ন হতে পারে স্বাভাবিকভাবে। অর্থাৎ প্যাসেজ থেকে কি ইনফার শব্দের আরেকটি অর্থ করা যায় অনুমান, অনুমান। এখানে অর্থাৎ ইনফারেন্স কোশ্চেনটা দিয়ে আপনার কাছে আপনার নিজস্ব জাজমেন্ট জানতে চাই, অর্থাৎ লজিক্যাল কনক্লুশন টু দ্য রাইটার্স অ্যাটিটিউড। অর্থাৎ লেখক প্যাসেজের মধ্যে, লেখক এই আর্টিকেল বা প্যাসেজটার যে মধ্যে যে সমস্ত ইনফরমেশন দিয়েছেন, এই ইনফরমেশন গুলো দিয়ে কোন দিকে ইঙ্গিত করছে, লেখকের কথা, লেখকের বক্তব্য, লেখকের লেখনীর উপরে আপনার কোনো জাজমেন্ট, এটাই হচ্ছে ইনফারেন্স কোশ্চেন দিয়ে আপনার কাছে জানতে চাই। এখন ওই যে সাধারণত 99% ক্যান্ডিডেট ভুল করে বলছিলাম, এখানে যে ভুলটা হবে সেটা হচ্ছে ইনফারেন্স কোশ্চেন হচ্ছে এমন একটি কোশ্চেন যে কোশ্চেনটা দিয়ে আপনার কাছে জানতে চাওয়া হয় এমন একটি উত্তর, এমন একটি কথা যে কথাটি প্যাসেজে নাই কিন্তু প্যাসেজকে সাপোর্ট করে, প্যাসেজের বক্তব্যের সাথে অনুগামী একটি বক্তব্যই হবে ইনফারেন্স কোশ্চেনের অ্যানসার। সো এখানে প্যাসেজ থেকে কোনো কথা কপি করে যদি আপনি ইনফারেন্স কোশ্চেনের অ্যানসার করেন, দেন ইওর অ্যানসার মাস্ট বি ইনকারেক্ট। সুতরাং যে ব্যাপারটা আমাদের একেবারেই সাবধান থাকতে হবে, ইনফারেন্স কোশ্চেনের অ্যানসারটা আমরা করব প্যাসেজের যে বক্তব্য আমরা পড়েছি, প্যাসেজের বক্তব্য থেকে, প্যাসেজের যে আইডিয়াগুলো পেয়েছি তা থেকে নিজস্ব একটা অনুমান, নিজস্ব একটা যৌক্তিক কথা যা সম্পূর্ণ নিজে থেকে লিখতে হবে। এখানে প্যাসেজের এই জায়গা থেকে এভাবে অ্যানসার করবেন, এই ধরনের কোনো ক্লু বা কৌশলের কোনো দরকার নাই, কারণ অ্যানসারটাই হবে প্যাসেজের বাইরে, আউট অফ প্যাসেজ এনি ইনফরমেশন দ্যাট সাপোর্টস ইনফরমেশন অফ প্যাসেজ। এই হচ্ছে কথা। তাহলে ইনফারেন্স কোশ্চেন গেল তৃতীয় নাম্বার। এখন মনে রাখবেন এই যে দ্বিতীয় নম্বরে ফ্যাকচুয়াল কোশ্চেন আমরা আলোচনা করেছি। ফ্যাকচুয়াল কোশ্চেন এমন ইনফরমেশন যে ইনফরমেশন গুলো প্যাসেজ থেকে অ্যানসার করতে হবে। ইনফারেন্স কোশ্চেন এমন ইনফরমেশন যা প্যাসেজের বাইরে থেকে অ্যানসার করতে হবে, একটা আরেকটার বিপরীত। ফ্যাকচুয়াল কোশ্চেনের ক্ষেত্রে দ্বিতীয় নম্বর, ফ্যাকচুয়াল কোশ্চেনের ক্ষেত্রে অবভিয়াসলি এমন কোন কথা ফ্যাকচুয়াল কোশ্চেনের অ্যানসার করা যাবে না যা প্যাসেজে নাই অথচ আপনি জানেন। অর্থাৎ জাস্ট ফর এক্সাম্পল, মনে করেন ডৌরি সিস্টেম সম্পর্কে একটা প্যাসেজ আপনাকে দিল, যৌতুক প্রথা। এখন যৌতুক একটা খুব কমন সোশ্যাল ফিনোমিনন আমাদের সোশ্যাল পার্সপেক্টিভ থেকে। এখন মনে করেন প্যাসেজে আমি দুই তিনটা লাইন শোনাই, বললাম দিস ইজ আ ভেরি ব্যাড প্র্যাকটিস ইন আওয়ার সোসাইটি। Rich people offer valuable products during their daughter's marriage. Poor people suffer this. Government has taken lots of initiative to prevent such kind of bad practice from our society, but the practice is available in our regular life. এভাবে অনেক কথা দিল। এখন আপনাকে একটা কোশ্চেন করা হলো, কোশ্চেনটা জাস্ট ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি, লিখলো কি পিপল
offer as dowry দিল people offer as dowry এই কোশ্চেন এভাবে দিয়ে এখানে শূন্যস্থান দিল এখানে ফুল সাইন অফ ইন্টারোগেশন এখন এই জায়গা থেকে এই প্রশ্ন এটা এমন একটা প্রশ্ন যে প্রশ্নটার অ্যানসার আপনার এমনিতেই প্যাসেজ না পড়ে আপনি লিখতে পারেন অর্থাৎ ডৌরি বা যৌতুক হিসেবে মানুষ কি কি জিনিস অফার করে এই ধরনের একটা প্রশ্ন আপনাকে করা হয়েছে এবং খুব কমন সোশ্যাল বা প্র্যাকটিক্যাল একটা বিষয় হিসেবে ব্যাপারটার উপর আপনার ধারণা আছে এই জন্য আপনি কোনো প্যাসেজের তোয়াক্কা না করে ফ্যাকচুয়াল একটা কোশ্চেনের আনসার লিখে দিলেন পিপল অফার অ্যাজ ডৌরি রেফ্রিজারেটর টেলিভিশন মোটরসাইকেল এই সেই লিখে দিলেন ইওর আনসার ইজ রং কারণ প্যাসেজের মধ্যে তো ওভাবে স্পেসিফিক কোনো প্রোডাক্টের নাম উল্লেখ নাই এই জন্য আমি যেভাবে বলেছি ফ্যাকচুয়াল কোশ্চেনের অ্যানসার হবে পিপল অফার এখানে এই যে অফার শব্দটি আছে এটা কিওয়ার্ড এই কিওয়ার্ডটা নিয়ে প্যাসেজে যাব ওখানে আমি একটা দুই তিনটে লাইন বলেছি লাইনের মধ্যে আমি কি বলেছিলাম পিপল অফার রিচ পিপল অফার ভ্যালুয়েবল প্রোডাক্টস সুতরাং অ্যানসার হবে ভ্যালুয়েবল প্রোডাক্টস নট রেফ্রিজারেটর অর সামথিং এলস বুঝতে পারছি সুতরাং ফ্যাকচুয়াল কোশ্চেনের অ্যানসার মন গড়া বাইরে থেকে মুখস্থ আপনি জানেন কিন্তু প্যাসেজে নাই এমন কথা যেমন লেখা যাবে না কিন্তু ইনফারেন্স কোশ্চেনের অ্যানসার হবে এমন কথা যা আপনি জানেন কিন্তু প্যাসেজে নাই রিমেম্বার এই হচ্ছে কথা এই গেল আমাদের তৃতীয় পয়েন্ট বা থার্ড পয়েন্ট এখন আমরা দেখব নাম্বার 4 হচ্ছে দ্য টোন কোশ্চেন এই যে টোন এখানে আপনি দেখতে পাচ্ছেন টোন একটা শব্দ আছে টোন শব্দের আক্ষরিক অর্থ সুর আমরা সকলে জানি টোন মানে সুর টোন টিউন টোন মানে হচ্ছে কি সুর এখানে টোন কোশ্চেনটা কি জিনিস আগে তার ডেফিনিশন হলো টোন কোশ্চেন দিয়ে মূলত লেখকের মনোভাব সম্পর্কে প্রশ্ন করা হয় অর্থাৎ আপনাকে যে প্যাসেজ দেওয়া হয়েছে এই একজন লেখক একজন রাইটার তার লেখনীটার মধ্যে তার কোন ধরনের মানসিকতা কোন ধরনের অ্যাটিটিউড বা কি উদ্দেশ্যে লেখাটা লিখেছেন তা জানবার জন্য টোন কোশ্চেন করা হয় টোন কোশ্চেন কিভাবে চিনবেন যদি আপনি দেখেন কোন একটা কোশ্চেনের মধ্যে টোন শব্দটা আছে অথবা আছে অ্যাটিটিউড শব্দটা আছে পারপাস শব্দটা তাহলে আপনি বুঝবেন এই কোশ্চেনটা একটা টোন কোশ্চেন তাহলে কি কি টোন কোশ্চেন টোন অ্যাটিটিউড পারপাস টোন অ্যাটিটিউড এন্ড পারপাস এখান থেকে কোন শব্দ থাকলে what is the purpose of the writer is what is the attitude of the passage writer what is the tone of the author is এই টাইপের প্রশ্ন থাকলে আপনারা যখন 35 থেকে 40 পর্যন্ত প্যাসেজগুলো প্র্যাকটিস করবেন অবশ্যই এই টাইপের প্রশ্ন পাবেন আমি পরের ক্লাসে এই টাইপের কোন পিসিএসে কোন টাইপের প্রশ্ন আসছে তা নিয়ে তা ব্যাখ্যা দিয়ে আলাদা ক্লাস নিব আগে আমি থিওরিগুলো ব্যাখ্যা দিয়ে দিচ্ছি তাহলে আমরা এখন কথা হচ্ছে টোন কোশ্চেন নিয়ে টোন কোশ্চেন আইডেন্টিফিকেশনের জন্য কৌশল হচ্ছে টোন অ্যাটিটিউড পারপাস শব্দগুলো থাকবে প্রশ্নের মধ্যে এবার আসুন টোন কোশ্চেনের এই জাতীয় প্রশ্ন যদি আমি পাই ওই প্রশ্নকে সমাধান করার কি কৌশল রিমেম্বার একটি ইন্টারন্যাশনাল হোক যেভাবে হোক স্ট্যান্ডার্ড একটা আর্টিকেল যদি হয় একটা আর্টিকেল স্ট্যান্ডার্ড যে কোনো একটা টপিক বা সাবজেক্ট বা আইডিয়ার উপরে স্ট্যান্ডার্ড একটা লেখনী বা আর্টিকেল যখন আসবে এই আর্টিকেলের যে নিয়ম হচ্ছে লেখনীর যে ইন্ট্রোডাক্টরি সাইড আছে প্রথম দিকে একজন লেখক সম্পূর্ণ নিউট্রাল থেকে বক্তব্যটা সূচনা করবেন এবং একজন আইডিয়াল রাইটার আনডাউটেডলি তার লেখনীর ভেতরে পজিটিভিটি নেগেটিভিটি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মেরিট ডিমেরিট এই বিষয়গুলো আনবেন whether the size of the writing is long or short ছোট হোক আর বড় হোক স্ট্যান্ডার্ড একটা লেখনী পারফেক্ট একটা লেখনী যখন আসবে লেখনীর বৈশিষ্ট্য হচ্ছে ইন্ট্রোডাক্টরি সাইডে সে নিউট্রাল থাকবে এবং বডি বা মাঝখানে অবশ্যই সে পজিটিভ নেগেটিভ ইতিবাচক নেতিবাচক উভয় দিক ভালো তাহলে আমরা টোন কোশ্চেনের পরে আমরা এখন দেখব নেগেটিভ কোশ্চেন
নেগেটিভ কোশ্চেন বিষয়টা আমাদের বিশেষ পরীক্ষার জন্য কম্পারেটিভলি অন্যান্য কোশ্চেনের তুলনায় কম গুরুত্বপূর্ণ। এখানে একটা বিষয় হচ্ছে নেগেটিভ কোশ্চেন হচ্ছে যে কোনো কমিউনিকেটিভ বা কম্প্রিহেনসিভ বা প্যাসেজ ভিত্তিক যে কোশ্চেন হয়, কোশ্চেনগুলো থেকে যখন এমসিকিউ প্যাটার্নে হয় তখনই সাধারণত নেগেটিভ কোশ্চেনগুলো দেখা যায়। যেহেতু আমরা এখানে ডেসক্রিপটিভ, ওখানে নেগেটিভ কোশ্চেন আসবার পসিবিলিটি একেবারে কম। আর এক্সেন্সে নেগেটিভ কোশ্চেনগুলো মূলত ফ্যাকচুয়াল কোশ্চেনের আওতায়, অর্থাৎ ফ্যাকচুয়াল কোশ্চেন হচ্ছে ট্রু কথাগুলো আর নেগেটিভ কোশ্চেন হচ্ছে মূলত ফলস অ্যানসারগুলো। সুতরাং নেগেটিভ কোশ্চেন আসবে না বলেই আমরা ধরে নিতে পারি, নেগেটিভ কোশ্চেন আমরা বাদ দিলাম। এরপর আসে রেফারেন্স কোশ্চেন। রেফারেন্স কোশ্চেন এই ব্যাপারগুলো একেবারে কম্পারেটিভলি সবচেয়ে দা ইজিয়েস্ট পোরশন অফ দা প্যাটার্ন। এখানে দেখেন রেফারেন্স কোশ্চেন। রেফারেন্স কোশ্চেনটার ব্যাপারটা হচ্ছে যদি প্যাসেজে ব্যবহৃত কোনো প্রনাউন উল্লেখ করে ওই প্রনাউন দ্বারা কোন নাউনের দিকে ইঙ্গিত করা হয়, এই ধরনের প্রশ্ন হলে তাকে আমরা রেফারেন্স কোশ্চেন বলি। আমরা সকলে জানি ইংরেজিতে একটি প্রনাউন ব্যবহারের জন্য শর্ত হচ্ছে প্রনাউন ব্যবহারের পূর্বে নাউন উল্লেখ থাকতে হবে। প্রনাউনের পূর্বে যে নাউনের দিকে প্রনাউনটি ইঙ্গিত করে ওই প্রনাউনকে, ওই নাউন বা প্রনাউনকে পরবর্তী প্রনাউনের অ্যান্টিসিডেন্ট বলে। আরো ক্লিয়ারলি সহজ করে বলতে গেলে প্রনাউনের পূর্ববর্তী যে শব্দের দিকে প্রনাউনটা ইঙ্গিত করে তাকে তার অ্যান্টিসিডেন্ট বলা হয়। যেমন ধরুন কোন একটা সেন্টেন্সে একটা দেই শব্দ দিল, ইট দিল, দ্যাট দিল, যে কোনো একটা প্রনাউন, যে কোনো একটি প্রনাউন, ইট, দে, দ্যাট, ইভেন দোজ, এই টাইপের যে কোনো একটি প্রনাউন যদি বলা হয় এই প্রনাউনটা দ্বারা কাকে বোঝানো হয়েছে, এই টাইপের প্রশ্ন যদি আসে তাহলে যে জায়গা থেকে প্রনাউনটা নেওয়া হয়েছে ওই প্রনাউনের পূর্ববর্তী কোন নাউনের দিকে ইঙ্গিত করা হয়েছে তা আমরা চেক করেই অ্যানসার করতে হবে। এই ধরনের প্রশ্ন আসলে আমাদের জন্য কম্পারেটিভলি অনেক ইজিলি অ্যানসারগুলো আমরা করতে পারবো, তবে পসিবিলিটি কম আসবার। জাস্ট 35 একটা প্রশ্ন ছিল যেখানে এটা যে প্রশ্নটাকে আমরা রেফারেন্স কোশ্চেন ধরে নিতে পারি। পরবর্তীতে আমি প্রশ্নগুলো দেখার সৌভাগ্য হয়েছে আমার ওই ধরনের প্রশ্ন চোখে পড়ে নাই। স্ক্যানিং কোশ্চেন এটা আরো একটা সহজ জায়গা যেখানে একেবারে কোনো এক্সপ্লেনেশনের দরকার নাই, জাস্ট আমি প্রশ্নের ধরনটা একটু বলে দিচ্ছি। স্ক্যানিং কোশ্চেন হলো মূলত লম্বা একটা প্যাসেজের ভেতরে কোন একটা ইনফরমেশন প্যাসেজের কোন জায়গায় উল্লেখ করা হয়েছে এই টাইপের প্রশ্ন। এটাও মূলত নেগেটিভ কোশ্চেনের মতো এমসিকিউ ভিত্তিক প্রশ্ন হলে তখন আসে। আমরা এখানে এই জায়গাটা স্কিপ করে যেতে পারি, তবে আমি জাস্ট জিনিসটা ক্লারিফাই করবার জন্য ব্যাপারটা এভাবে বুঝিয়ে বলি। দেখেন স্ক্যানিং কোশ্চেন, জাস্ট ফর एग्जांपल আপনাকে একটা প্যাসেজ দেয়া হলো পানিপথের যুদ্ধ নিয়ে। এখন পানিপথের যুদ্ধের উপরে একটা প্যাসেজ, পানিপথের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় যুদ্ধ, স্টেপ বাই স্টেপ ব্যাপারগুলো বর্ণনা করা হয়েছে। যদি বলা হয় পানিপথের দ্বিতীয় যুদ্ধের কথা প্যাসেজের কোন জায়গায় উল্লেখ আছে, এই টাইপের প্রশ্ন হবার জন্য মূলত অপশনের দরকার। সুতরাং এমসিকিউর সাথে যায়, ডেসক্রিপটিভ প্যাসেজের সাথে যায় না। সুতরাং এই ধরনের প্রশ্নগুলো আমরা আমাদের তালিকা থেকে বাদ দিতে পারি। তাহলে আমরা স্ক্যানিং কোশ্চেন এবং নেগেটিভ কোশ্চেনকে আমরা বাদ দিতে পারি এবং আমাদের বাকি রইল ভোকাবুলারি কোশ্চেন। ভোকাবুলারি কোশ্চেন জিনিসটা কি? ভোকাবুলারি মেইন আইডিয়ার মতো নাম দেখলে বোঝা যাচ্ছে ভোকাবুলারি দিয়ে কি বোঝানো হচ্ছে। প্যাসেজে ব্যবহৃত কোনো শব্দ, শব্দের অর্থ জানতে চাওয়া হয়। রিমেম্বার এখানে এই যে প্যাসেজের প্রথম 10টি প্রশ্নের ভেতরে যেমন ভোকাবুলারি প্রশ্ন থাকতে পারে, আবার আমরা 38 বিসিএস পরীক্ষায় আমরা দেখেছি গ্রামার পোরশন, যেটা প্যাসেজ থেকে 30 মার্কসের যে সেকেন্ড পোরশন বা গ্রামার পোরশন, ওখানে প্রায় 20 মার্কসের ভোকাবুলারি বেসড কোশ্চেন আসছে। ওই টাইপের বিষয়গুলো আসলে অনেকের জন্য ব্যাপারটা ডিফিকাল্ট হয়ে যায়। 38 বিসিএস রিটেন পরীক্ষার প্যাসেজ বা ইংলিশ পরীক্ষা দেওয়ার পরে অনেকেই পরীক্ষা দেওয়া ছেড়ে দিয়েছে, এত মানে স্টুডেন্টদের জন্য কঠিন বা ডিফিকাল্ট হয়ে গিয়েছিল প্রশ্নটা। ভোকাবুলারি বেসড প্রশ্ন আসবে। ভোকাবুলারি বেসড প্রশ্নের জন্য আমার যেটা আপনার প্রতি সাজেশন থাকবে সেটা হচ্ছে অবশ্যই যে কোনো একটি শব্দের কমপক্ষে 2টি মিনিং থাকে। একটি হলো ডিকশনারি মিনিং, আরেকটি হচ্ছে কন্টেক্সচুয়াল মিনিং। কন্টেক্সচুয়াল মিনিংটাই এখানে জানতে চাওয়া হয়।
ডিকশনারি মিনিং হিসাবে প্যাসেজ থেকে কোনো ভোকাবুলারি নিয়ে আপনার পরীক্ষায় প্রশ্ন আসার পসিবিলিটি কম কম কম। যদি আসে তাহলে কন্টেক্সচুয়াল মিনিং। তাহলে হোয়াট ইজ কন্টেক্সচুয়াল মিনিং? কন্টেক্সচুয়াল ডিকশনারি মিনিং হচ্ছে যে কোনো শব্দের প্রচলিত যে অর্থটি থাকে তাই, কিন্তু প্রত্যেকটা শব্দ তার পূর্বাপর বিবেচনায়, যে সেন্টেন্সে একটি শব্দ ব্যবহার হয় সেন্টেন্সের পূর্বাপর বিবেচনায় শব্দটির অর্থের মধ্যে পরিবর্তন আসতে পারে। খুব সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝানো যায়, যেমন আমি লিখলাম এ হ্যাভ, একটা শব্দ হ্যাভ শব্দটি একটা ভার্ব, যে এই শব্দটির অর্থ আমরা যদি ডিকশনারি মিনিং করি তাহলে ভার্ব হিসেবে তার অর্থ আমরা করি হ্যাভ, অর্থ আছে। কিন্তু আপনি খেয়াল করুন, আমি যদি লিখি আই হ্যাভ আ কার, এই সেন্টেন্সে হ্যাভ শব্দের অর্থ আমার একটি গাড়ি আছে। কিন্তু আমি যখন লিখব আই হ্যাভ আ কাপ অফ কফি ইন মাই ব্রেকফাস্ট, তাহলে এই সেকেন্ড সেন্টেন্স যেটা লিখেছি এই সেকেন্ড সেন্টেন্সেও একটা হ্যাভ আছে। এই হ্যাভ এবং এই হ্যাভের অর্থের মধ্যে নিশ্চয়ই সিমিলারিটি নেই। আই হ্যাভ আ কাপ অফ কফি, আমি এক কাপ কফি খাই বা গ্রহণ করি। আই হ্যাভ আ কার, আমি একটি গাড়ি গ্রহণ করি নয়, আমার একটি গাড়ি আছে। অর্থাৎ পূর্বাপর বিবেচনায় শব্দের অর্থের যে পরিবর্তন তাকে কন্টেক্সচুয়াল মিনিং বলে। রিমেম্বার, এই প্রতিটা শব্দের পরিস্থিতি বিবেচনায় বা ওই সেন্টেন্সের প্রেক্ষিতে শব্দটার কি অর্থ, এই ধরনের প্রশ্নই বিশেষ পরীক্ষায় অ্যান্সার করতে হবে। এটার জন্য আলাদা কোনো কৌশল নাই। আমার কথা হলো, এই ধরনের প্রশ্ন যদি আমাদের আসে, আমাদের জন্য অনেক ক্ষেত্রে শব্দটা অর্থ না জানা সত্ত্বেও সেন্টেন্সটা একাধিকবার পড়লে এই জায়গায় এই শব্দটার কি অর্থ হতে পারে গেস করা যায়, এবং এই ব্যাপারটা ডিকশনারি মিনিং বের করার চেয়েও সহজ। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আমি যদি লিখি আই লাভ মাই মাদার, আমি লিখলাম আই লাভ মাই সিস্টার, আই লাভ মাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, I love my dog, লিখলাম। এই যে চারটা সেন্টেন্স আমি লিখেছি, সবকটি সেন্টেন্সে আমরা লাভ শব্দটা দেখতে পাচ্ছি, আই লাভ আই লাভ আই লাভ আই লাভ। দেখুন, পরিচিত একটি শব্দ, যে শব্দের অর্থ আক্ষরিক বা আক্ষরিক অর্থ ভালোবাসা। এখন এই শব্দের আক্ষরিক অর্থটা এখানে যদি ভালোবাসা করি, বাংলায় ভালোবাসি ভালোবাসি এভাবে অর্থ করে গেলেও ইনার মিনিংটা খেয়াল করেন বা পরিস্থিতি অনুযায়ী। যেমন আমি যদি বলি প্রথম সেন্টেন্সে আই লাভ মাই মম, এখানে আই রেসপেক্ট মাই মম, যাই হিয়ার ইজ এ গ্রেট রেসপেকশন ফর মাই মম ইন মাই হার্ট। কিন্তু আপনি দেখেন আই লাভ মাই ডগ, এখানে যদি আমি আই রেসপেক্ট করি কথাটা আর যাচ্ছে না, আই রেসপেক্ট মাই ডগ নয়, এখানে লাভ শব্দের অর্থ করা যায় আই লাইক মাই ডগ, ইটস আ পেট, ইট টেকস কেয়ার ফর মি আ লট, দ্যাটস হোয়াই আই সিম্পলি লাইক ইট, নট রেসপেক্ট। অনুরূপভাবে আপনি খেয়াল করেন সেকেন্ড সেন্টেন্সে আই লাভ মাই সিস্টার, এখানে সিস্টার যদি হয় রেসপেকশন কাছাকাছি থাকলেও এখানে আমি অর্থ করতে পারি অ্যাফেকশন, here is we have affection for our siblings। কিন্তু দেখেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফের প্রতি যে লাভ, এই লাভের মধ্যে এখানে একটা অ্যাট্রাকশন কাজ করে, অ্যাট্রাকশন, একটা বায়োলজিক্যাল অ্যাট্রাকশন কাজ করে, যা সিস্টার ব্রাদার বা মাদারের প্রতি করে না। সুতরাং খেয়াল করেন এই লাভ শব্দটা রেসপেকশন, অ্যাফেকশন, অ্যাট্রাকশন এন্ড লাইক, একই শব্দ চারটা সেন্টেন্সে চার ধরনের অর্থ দিচ্ছে। এই ব্যাপারটা এটাকে বলা হয় কন্টেক্সচুয়াল মিনিং। আশা করি ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারলাম। তাহলে আমাদের যে
এই প্যাসেজ সলভিং স্ট্র্যাটেজি নিয়ে আমার যে বক্তব্য, এখানে আমি সবার প্রতি রিকোয়েস্ট রাখবো, বাজারে যে সকল গাইড বইগুলো আছে, গাইড বইগুলোতে সাধারণত এই যে প্যাসেজ বা কম্প্রিহেনসিভ যে কোশ্চেন গুলো আছে, প্যাসেজের উপরে ইনস্ট্রাকশন দেয়া থাকে ডোন্ট কপি এনি ওয়ার্ড অর ফ্রেজ ফ্রম দ্য প্যাসেজ, কিন্তু গাইড বইয়ের অলমোস্ট অল দ্য কোশ্চেনের অ্যান্সার গুলো দেয়া আছে প্যাসেজ থেকে ওগুলো লাইনগুলো কপি করে, কোন ধরনের বিচার না করে কোনটা ফ্যাকচুয়াল, কোনটা ইনফারেন্স, কোনটা টোন কোশ্চেন, এই কাজ করা যাবে না গতানুগতিকতার বাইরে গিয়ে 3 নাম্বার। এবং আরেকটা প্যাসেজ বা কম্প্রিহেনসিভ কোশ্চেন গুলোর অ্যানসারের জন্য অনেকের কাছে কোশ্চেন বা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে, আমি অনেক বছর ধরে বিসিএসসি রিটেন ক্লাসগুলো করাচ্ছি, অনেকে আমাকে প্রশ্ন করে যেহেতু মার্কস 3 বা 3 নাম্বার, আমাকে কি আধা পৃষ্ঠা কত লাইন লিখতে হবে? অ্যাকচুয়ালি লাইন সাইজ অফ দ্য অ্যানসার ডাজন্ট ম্যাটার, এখানে আপনার ইনফরমেশনটা একিউরেট থাকলে ইউ আর সাপোজ টু হ্যাভ ইয়ার মার্কস। সো একেবারে আননেসেসারি ইরিলেভেন্ট কথা লিখে লম্বা করার চেয়ে টু দ্য পয়েন্ট লিখুন, এখানে 30 মার্কসের মধ্যে অলমোস্ট কাছাকাছি ফুল মার্কস পেয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা যারা শুনেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের এই পর্ব প্যাসেজ সলভিং স্ট্র্যাটেজি নিয়ে কথা হলো, এরপরে আমরা প্যাসেজের গ্রামার বেসড কোশ্চেন গুলো নিয়ে, গ্রামারের কোন কোন জায়গাগুলো রিপিটেডলি আসছে ওই জিনিসগুলো নিয়ে আমি তাতে ক্লাসে আসবো। ট্রান্সলেশনের অনেকগুলো পর্ব আসবে, আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।